যেতে কৌপিন চলে যায়। এই কোটি জগৎকে শোধন করলে কৌপিন লাগে নাই না। মা কালীর জিহ্বা যেমন মেলাইয়া আছে, এই রকমের প্রদেশে মৃত বৈষ্ণবের রয়েছে। সেই প্রদেশে সেই কৌপিন পরানো যায় ভালো, একমাত্র জানে আমার শ্যাম চিকন কালো। পবন কোনদিন কৌপিন পেল না, কৌপিন ধারণ করে না ভাই। ওসব কথা বলে ব্যবসায় আর চলবে না। বাজে কথাই কবির ব্যবসা চলে না। গুণমণি বলো না আমার কাছে ওসব আমার কাছে অন্তত বলো না। যার কাছে বলবা বলো, আমার দুঃখ নেই। তবে আমি তোমাকে বলছি যে ওইটা বলার চেষ্টা করুন না। ওই কৌপিনটা বৈষ্ণবের কৌপিন, এই তত্ত্ব বলার চেষ্টা করুন না। কেননা বৈষ্ণব সত্য যুগ থেকে আছে। কৌপিন যাদের তাদের পরনেই রয়েছে। রাখলাম এখানে। এবার আর এক কথা বলে গেছে। শুনতে পেলাম কানে একে একে বলে যাব গো, আমি বিবিধ বিধানে অর্জুন, হে অর্জুন, পিতামহ ভীষ্ম যে 10 দিনে শয্যাশায়ী হয়, এই শয্যা তো তুমি করেছো। কিসের ধর্মযুদ্ধ, কিসের ধর্মক্ষেত্র তুমি জানো না সত্য সে সব খবর। আরে রে 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 আসরে দাঁড়িয়ে কথা বলতেছ যাব দাদা হনুগ, যার যেমন কর্ম করবে কর্মফল পাবে। এর জন্য দায়ী বল কঞ্জন আবার রবে। আগের জন্ম ভীষ্মদেব একটা রাজপুত্র ছিল, রথে করে সেই রাজপুত্র রাস্তাতে আসিল। সম্মুখেতে একটা সর্প যেমন দেখা দেয়, ভীষ্ম আমার খেপে গেল, ছেড়ে দিল না। বাবা ধনুকেতে বান জুড়ে তারে মেরে দেয়। বামনে করে সাপটা ধরে ছুঁড়ে ফেললো ভাই। বিলি হিজড়ি কাটার গাছে সাপটা গিয়ে পড়ে। কত কাটা বিঁধে ছিল দেহের ভিতরে। সাপটা বড় দায়ে পড়ে অভিশাপ করিল, আমার অঙ্গে কত কাটা দেখো আজকে বিঁধে গেল। ওহে আমার যুবরাজ কত ব্যথা পাই,
এমন একদিন এসে যাবে বলি গো তোমায়, এই রকমের যন্ত্রণা তুমি ভোগ করিবে। অবশ্যই অভিশাপ দিলাম আমি ভেবে। রাজা চলে গেল না বুঝিল, কেন বা বলবো না। পর জন্মে ভীষ্ম হলো বলি 16 আনা। সেই কথা ভীষ্মের আমার মনে বটে না। ভীষ্ম আমার কি করেছে কি বলিব ভাই। পিতার ইচ্ছা পূরণের লাগি কেনই বা বলবো না। আহামরি বলি সত্য বলি 16 আনা। শান্তনু রাজা যে তার কথা গায়, সে বিয়ে করেছিল গঙ্গা দেবী, কেন বলবো নাই। গঙ্গা দেবীর গর্ভের মাঝে অষ্টবসু ভীষ্ম জন্মাইল। তারই আগে সপ্তবসু গর্ভে জন্মেছিল। গঙ্গার সাথে বলা কহা বসুদেব আছে। বশিষ্ঠের অভিশাপ বসুদের রয়েছে, যার ফলে গঙ্গা মাতা কি করিল ভাই। শান্তনু রাজাকে বলেছিল বিয়ে করব সত্য হেঠাই, কিন্তু আমার কথা মতো যদি তুমি চলো, আমার ইচ্ছায় ব্যাঘাত ঘটালে চলে যাবে ভালো। এই কথা বলল শান্তনু, মেনে নিল ভাই। গঙ্গার সাথে সেই রাজার বিয়ে হয়ে যায়। পরে পরে গর্ভ মাঝে সন্তান এসে গেল। অহ এলো, ধর এলো, ধ্রুব এলো, সোমি এলো, অনল এলো, অনিল হলো, প্রত্যুষ এলো, কেন বা বলবো না। যেই জন্মায় গঙ্গা জলে ফেলে দেয় দেখো না। দায়ে পড়ে শান্তনু রাজা কিছু বলতে তো পারে না। বসুরা উদ্ধার পেল বলি 16 আনা। শেষের পুত্র প্রভাস বসু, যারে দিব্য বসু গাই, সেই জন ভীষ্ম হলো, কেন বলবো নাই। ভীষ্মকে কোলে করে নিয়ে চলে যাচ্ছে। এই সময়ে শান্তনু রাজা নয়নে হেজেছে। সহিতে না পারে রাজা ধমক মেরে দিল, তুমি মা না রাক্ষসী আজ সত্য করে বলো। রাগে পড়ে গঙ্গা মাতা ফেলে ফেলে দেয়। গঙ্গা দেবী চলে গেল আর থাকলো নাই। সেই ছেলে দেবব্রত, কেনই বা বলবো না। দেবব্রত ছিল সত্য বলি 16 আনা। ওরে বাবারে সত্য তোমারে জানাই, আস্তে আস্তে ছেলে আমার বড় হয়ে যায়। এদিকে শান্তনারা যে শান্তনুর মনে ক্ষোভ এলো। আহামরি ঘরে নাই পত্নী একটা ভালো। একদিন দাস রাজার কন্যাকে হেরেছে। সত্যবতী নাম তার বলি তোমার কাছে, যার নামটা মৎস্যগন্ধা শাস্ত্রে লিখে যায়। সেই নারীকে দেখলো বটে, কেন বলবো নাই। সত্যবতী নামে নারী তারে বিয়ে করে। ওরে বাবারে সত্য বলি গো তোমারে, দাস রাজার কাছে গিয়ে ধর্ণা দিয়ে দিল, তোমার মেয়েকে আমায় দাও না বটে ভালো। দাস রাজা বলছে আমি বিয়ে তো দেব না, তোমার ঘরে ছেলে আছে বলি 16 আনা। হস্তিনার রাজা বটে সেই জন হবে, সেই জন্য আমার মেয়ের বিয়ে দেওয়া যাবে। কি করিবে রাজায় আমার পড়িয়ে গেল দায়। অধবতনে সেদিন হস্তিনাতে যাই, এই দৃশ্য দেখিবারে নয়নে হেরিল। ওরে আমার ভীষ্ম রাজা মনেতে ভাবিল, বিশ্বদেবে বাবার কাছে বলিছে বচন, কি হয়েছে বাবা তুমি বিষণ্ণ বদন। বাবা বলছে দাসের রাজা মেয়ে তো দিল না, তার জন্য মনের মধ্যে জেগেছে ভাবনা। বিশ্বই আমার সঙ্গে সঙ্গে ছুটে চলে গেল বিশ্বের কাছে। বিশ্বই আমার ছুটে অমনি চলে গেল দাসের রাজার সম্মুখে গিয়ে গো দাঁড়ালো। যে দাসের রাজার সামনে গিয়ে দাঁড়ালো তথাই বলছে আমার দাদু তোমার ধরি দুটি পাই, দয়া করে মা জননী দরদিনী দাও, বাবার সাথে তুমি বিয়ে দিয়ে দাও। বলছে দেখো দেব না বটে হাই, রাজা হবে তুমি দেখো সাদের হস্তি নাই। বিশ্বদেবে বললো আমি রাজা তো হব না, বাবার ইচ্ছার বিরুদ্ধে যাব না। সঙ্গে সঙ্গে সেদিন কথা দিয়ে দিল। তাহার পরে তো দাসের রাজা বুঝেছিল তোমার যেদিন বিয়ে হয়ে যাবে তোমার গর্ভেতে
হয়তো একটা ছেলে হবে, সেই ছেলেটা হস্তিনারের রাজা সেজে যায়, সেই জন্য মেয়ের আমি বিয়ে দেব নাই। তাই উপরে ভীষ্মদেবের প্রতিজ্ঞা করিল, ওরে আমার ভীষ্মদেব বলছি কথা ভালো, কোনদিন আমি দ্বার পরিগ্রহ করব না। সত্য কথা দিলাম দাদু, আজকে 16 আনা, তারপরে সত্যবতীর সাথে বিয়ে হয়, তার গর্ভে ছেলে হলো, কেন বলবো নাই। একদিন কাশী রাজা স্বয়ংবর করে, ওরে আমার বলি সলিত আজি কাশী রাজার 3 কন্যা আমি বলে যাই, অম্বিকা অম্বালিকা অম্বা হয়। 3 কন্যার কাশী রাজের শুরু করে দিল। ওরে বাবারে, সবাই দেশে নিমন্ত্রণ পাঠালো, সব দেশে নিমন্ত্রণ পাঠিয়ে দিল ভাই, কোন রকম নিমন্ত্রণ দেয় না, হতে নাই। এর জন্য মাথায় আমার ক্রুদ্ধ হয়, মাতা জননী ক্ষুব্ধ হয়ে গেল, বিশ্বকে ডেকে সেদিন বলিতে লাগিল, ছোট জাতির মেয়ে আমি কেন বা বলবো না, তার জন্য নিমন্ত্রণ এধারে করে না, তোরা করে জানা জাদু সেই বটে হরে। আরে বাবারে, সত্য বলি গো তোমারে, কাশী রাজার রাজদরবারে তুমি চলে যাও, বীর্য শুল্ক করে মেয়ে এনে দাও। আমার যেজন ছেলে আছে বিচিত্র বীর্য জানি, চিত্রাঙ্গন নামে আছে ছেলে গো একখানি, আহামরি কেন বা বলবো না, তাদের সঙ্গে বিয়ে দেব গো দেখো না। এই কথা বললো বটে, কি করিল হাই, ওরে বাবারে সত্য তারে চলে যায়, সঙ্গে সঙ্গে ভীষ্মদেব বীর্য শুল্ক করে, বীর্য শুল্ক কারে বলে বলি গো তোমারে, ব্রহ্মচর্য পালন করে বীর্য শুল্ক হয়, সহস্রার মধ্যে যারা ব্রহ্ম দিকে যায়, কারে বলে বীর্য শুল্ক, শুনে যাও না কারে। বীর্য শুল্ক করে সেদিন চলিল সেখানে, রথ করে ভীষ্মদেব অমনি চলে গেল, কড়া করে সেখানেতে অমনি নামিল, 3 কন্যায় হাতে ধরে মেরে দিল টান, তারপরে রথের উপর তারি চড়ে যান, রথের উপরে তুলে নিয়ে চলে এলো। ওরে বাবারে, সেদিন হস্তিনায় নামালো, অম্মা নামে যেই নারীটা বললো বটে কথা, ওগো আমার ভীষ্মদেবে বলি গো সর্বথা, আমি দেখো ভালোবাসি জানি, আমার বাগদত্তা শল্যরাজ যিনি, যার জন্য তোমাকে বিয়ে তো করবো না। ভীষ্মদেব বললো তুমি চলে যাও না। ওরে বাবারে, মেয়ে সেদিন চলে গেল, মেয়ে আমার চলে গেল, কি বলিব বলো। এদিকে 2 কন্যার বিয়ে হয়ে যায়, বিচিত্র বীর্যের সাথে বিয়ে হলো ভাই, ওদিকে অম্মা নামে নারী চলে গেল। শল্যরাজের গিয়ে সামনে অমনি দাঁড়ালো, শল্যরাজের কাছে গিয়ে দিলে দর্শন, বলছে আমাকে তুমি করো না গ্রহণ। শল্যরাজ বলছে না নেব না, যে পর পুরুষে যার হাত ধরেছে দেখো না, যার পর পুরুষে হাত ধরেছে ভাই, তার যা চলে গেছে তারে নেব। আর কি অম্বা নামে নারীকে যখন নিল না, অম্বা দায়ে পড়ে গেল। সেদিন অম্বা ঘুরে ফিরে এসে বিশ্বের সকাশে দাঁড়াইয়া সেদিন কয়, ও গো দাঁড়াইয়া সেদিন কয়, গো দাঁড়াইয়া সেদিন কয়, তুমি আমায় গ্রহণ করো, আমার কথা ধরো, ওই আমায় গ্রহণ করো, আমার কথা ধরো। শল্যরাজ নেমে নাই গো, শল্যরাজ নেমে নাই গো, শল্যরাজ নেমে নাই। বলছো না, তুমি তো জানো আমি ভীষণ প্রতিজ্ঞায় আবদ্ধ আছি, আমি আমার মাকে কথা দিয়েছি, আমি মায়ের বাবা দাদুকে কথা দিয়েছি, আমার বাবাকে কথা দিয়েছি, আমি তো দ্বার পরিগ্রহ করব না। যদি পারো আমার ভাইয়ের সঙ্গে বিয়ে করো, বিচিত্র বীর্যের সঙ্গে। বলল না, যেজন আমার হাত ধরেছে তার জন্য যদি আমার জাত গিয়ে থাকে, আমি তোমাকেই বিয়ে করব। ভীষ্ম দায়ে পড়ে তোমার হাতে পায়ে ধরি, আমি বিনয় করি, রক্ষ আমায় করো।
ওকে হাতে রায়ে ধরে করো তো করো ও তুমি আমায় জানো পদে ফেলো না, তুমি আমায় পেলবে পদে ফেলো না নিষেধ করি আমি করি মানা। আমায় পেলবে পদে ফেলো না কিসে বলে মানা আমায় পেলবে অম্বা ক্রোধের বশে চিতা জ্বালিয়ে নিজের জীবনটাকে শেষ করে দিল। আর শেষ করার সময় বলল, ভীষ্ম যদি কোনোদিন সুযোগ পাই এর বদলা আমি নেব। যেদিন কুরুক্ষেত্রের ময়দানেতে দেরে নালা দশম দিন এলো, বাবারে রথের উপরে চড়ে যুদ্ধ করতেছিল। হঠাৎ করে সেই অম্বা হিজড়ে রূপ ধরে, যার নামটা শিখণ্ডী, এলো সাধের রণাগারে। কুরুক্ষেত্রের মাঝে এসে সম্মুখে দাঁড়ালো। ভীষ্ম আমার নজর করে তারে দেখতে পেল, বলল ছি 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 ছি, রণ মাঝে শিখণ্ডী নামে মেয়ে দেখা দেয়। এই যুদ্ধ করা আমার হবে গয়ঙ্গায়। হিজড়ের সঙ্গে যুদ্ধ হয়, বিশ্ব চট করে ধনুর প্রাণ তখনই ছাড়িল। স্বয়ং কালা কৃষ্ণ আমার অন্তরে জানিল, এই অর্জুন ফাল্গুনী এই তো দিনই এসে গেছে। অস্ত্রবান ধনুর বাণ যখন ছেড়ে ভাই দিয়েছে, পূর্বের অভিশাপ আছে, আজকে ফলাও ফলাতে হবে। বলে হারি বাবা বান মেরে দাও ফাল্গুনী, সুযোগ সন্ধান ভেবে। অর্জুন আমার আস্তে আস্তে মেরে দিল বান, বানগুলো দিয়ে গিয়ে আমার ছিদ্র করছে দেহ খান। কার? ভীষ্মের। কিন্তু অবাক ব্যাপার, সামনাসামনি যদি এরকম বান মারা যায়, তাহলে হাতে, বুকে, কপালে, ঠোঁটে, মুখে, পায়ে লাগবে না? বাবারে আর বানগুলো একবার পিছন দিয়ে কি বেরোবে? ফলা, আর উপরে থাকবে নলা। কিন্তু ভীষ্ম পড়ে আছে, দেখবেন আছে না? মাটিতে নলা আর উপরে ফল। বাবা বাবা এইগুলাই হচ্ছে কবির মারাত্মক প্যাচ। বুঝবে কে? পৃথিবী তত্ত্ব যাহা, স্থিতি বস্তু আছে যাহা,
মুখী আছে বাবার ভাব কি রে প্রিয় পুচ্ছ মুখে করে বসে আছে 3.5 পেঁচে তাহাকে জাগ্রত করলে সাধন করলে ব্রহ্ম বস্তুর সাধন করতে হয় এই যে মহালিঙ্গ আছে উপরে যে টাকরা রয়েছে তার সঙ্গে যোগ রাখতে হয় হরবল 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 সুযোগ বুঝে সময় ধরে যেজন যোগী করতে পারে তার ফলা নিচে যায় নলাটাই উর্দুকে বাই বলছি কথায় আজিকে তোমারে সেই রকমের 105 খান বান মেরে দিল বানের শয্যায় ভীষ্ম আমার শয়ন করিল ওই শিখণ্ডী নামেতে মেয়ে নয়নে হেরেছে মৃদু মৃদু স্বরে মেয়ে ক্ষেত্রে হাসিতেছে বাবা সেই শিখণ্ডী কারে বলে তোমার তো নাই জানা ও গো আমার ও হনুমান বলি 16 আনা মনের আবার দুটো মন ভেতরে রয়েছে সুমন আর কুমন বলি আজকে তোমার কাছে বাহ সুমন যখন ব্রহ্মচর্যের পথে ছুটে যায় কুমন মৃদু মৃদু হাসে সে শিখণ্ডী যে হয় নারী হিজড়ে পুরুষ যদি খোঁজা হয়ে গেল তবে তো কর্তা ভজা সহজে আসিল ওরে বাবারে সত্য তোমায় বলে যায় ঘাড়টা ঝুলে রয়েছে বিশ্বের বটে ভাই বিশ্ব সেদিন কৃষ্ণকে ডেকে বলিতে লাগিল ও গো আমার দয়াল কৃষ্ণ কৃপা করো ভালো কি এমন অপরাধ আমার মাথাতে করেছে যার ফলে মাথায় আমার ঝুলিয়া রয়েছে উপাধান কি পাবো নাই আমি বলো আমার ঠাই জগৎ মাঝে তুমি হে প্রভু গোবিন্দ মশাই অনাদি রয়াদি তুমি গো পুরুষ রতন জগৎ মাঝে নাম ধরেছ প্রভু জনার্দন বিশ্ব কাঁদে কৃষ্ণ কাঁদে কাঁদে দুজনাই এই দৃশ্য এই অর্জুন দেখিবারে পাই ছুটিতে ছুটিতে কৃষ্ণের কাছে চলে গেল ও গো আমার দয়াময় কি কাণ্ড ঘটিল কেন আমার পিতামহ দাদু মহাশয় কেন কাঁদে বলো কৃষ্ণ বলো না আমায় কৃষ্ণ বলছে উপাধান বালিশ প্রয়োজন আছে বানের দ্বারাই বালিশ করো এই ক্ষেত্রের মাঝে অর্জুন বলছে প্রভু গো আমার সন্ধি জানা নাই কোন বানে বালিশ করব বলো না আমায় সঙ্গে সঙ্গে কৃষ্ণ অর্জুনের কানে বলে দিল সমীরণা গৌরী পদ্মা বান মারো ভালো 3 খানা বানে অর্জুন যেমন মেরে দেয় ঝোলা ঘাড় উপরে উঠলো কেন বলবো না নারীর দেহে আছে এই 3 খানা বান সমীরণা গৌরী পদ্মা এবার শুনে যান পুরুষের দেহে ইড়া পিঙ্গলা সুষমনা রয়েছে বানের সঙ্গে বানের যুদ্ধ ক্ষেত্র মাঝে হচ্ছে তার জন্য ধর্মযুদ্ধ নামে বটে পেল 3 বানে ভীষ্মের মাথা চাগাইয়া দিল তারপরে ভীষ্ম আমার জল খেতে চাই শোষণ বান পাতালেতে অর্জুন পাঠাই শোষণ বান পাঠাইয়া দিয়ে জল তুলে নিল বানের দ্বারাই ভীষ্মের মুখে জল দিয়েছিল জল খেয়ে আহামরি কত শান্তি পাই ভীষ্ম বলে তৃণবাড়ি
তুলে দিলে আমায় কত সুন্দর সুধামৃত দিলে তুমি বাড়ি ভক্তবৃন্দে মন আনন্দে বলুন হরি বল হরি বল হরি বল। বাবারে অর্জুনকে সেদিন আশীর্বাদ করেছে তুমি জানো না এই অর্জুনের দোষী কি বাই আছে নিজের কর্মফলে কর্মদোষে সেজন্য শাস্তি পায় এর জন্য এই অর্জুনের কোন দোষী এসব জানো হ্যাঁ ও পাতা খুঁজে পাবে ও দু পাতা যতই পড়ো উল্টে পাল্টে মাল খুঁজে পাবে বাবা বলে হরে মাল বাবা রে খোঁজার জন্য আগে সাধন করতে হবে বাবা, সাধন বাবা। করিয়ে তারপরে জানতে হবে কিন্তু মাল নবদ্বীপের পোড়া মাতলা দেখেছেন তো নাকি অসীমদা দেখেছেন নামের বেলায় পোড়া মাতলা মানে মায়ের তলা খুঁজলে পুরাই তো হরি বল হরি বল হরি বল হরি বল। পোড়া মাতলা তলা খুঁজলেই মায়ের তলা খুঁজলেই সোনা সেই মাল এসে দাঁড়িয়ে আছে সে দাঁড়িয়ে আছে। এবার হরি বলুন সবার মাঝে সে দাঁড়িয়ে আছে। এবার দ্রোণাচার্যের কথা বুকে দিল ব্যথা ওর মুখে শুনে কথা ও গোর মুখে শুনে কথা গোর মুখে শুনে কথা বলে তুমি দ্রোণাচার্যকে মেরেছো আমি মারার কে স্বয়ং গোবিন্দ বলেছে একাদশ অধ্যায়ে বলেনি অর্জুন তুই যুদ্ধ করো বলো না করবো না এরা আমার আত্মীয় এরা আমার স্বজন এরা আমার জ্ঞাতি আমি কার সঙ্গে যুদ্ধ করবো এ রাজ্য আমার দরকার নেই বলল অর্জুন কে কারে মারিতে পারে কে বাকার ওরি আমি সংহার কর্তা আমি সব আমি মেরে রেখেছি তখন অবাক হয়ে গেলাম বলছে মারো কেন বললো ওরও অভিশাপ আছে কেমন অভিশাপ বললো জানো না অর্জুন তুমি তা জানো না বাবা দ্রোণাচার্যের সব কাহিনী আমার আছে জানা একদিন দ্রুপদের ছেলে দ্রোণের ছেলে দুজনেই খেলা করে একদিন নবান্নের যোগে এসেছে দ্রুপদ রাজার ঘরে আপনাদের দেশে নবান্ন হয় নবান্নের খুব ধুম দ্রুপদ রাজার নবান্ন হয়েছে নূতন অন্নের চাল বাটা দুধ কলা নারকেল গোলা চিনি কত কিছু দেয় সুন্দর ভাবে নবান্নের চাল হাতে খায় দ্রুপদের ছেলে হাতে করে নবান্ন খেতেছে দ্রোণের ছেলে অশ্বত্থামা হাত পেতে দাঁড়াইছে বলছে দে না একটু ও দিচ্ছেন এইভাবে খাচ্ছে আর কোন দিয়েই দুধগুলো গড়ে পড়ছে দ্রোণের ছেলে কনুর তলে ঠাকুরে দাঁড়ালো এই দৃশ্য দ্রোণাচার্য নয়নে হেরিল বাবা বলছে আহারি একটু দুধের লোভে আমার ছেলে ছুটিয়া বেড়ায় আমি এত অধমে বাবা ভাবার কিছু নাই অঝর নয়নে বাড়ি ঝরে অধমুখে বসিয়া পড়িল
হঠাৎ করে কানে যেন এক ধ্বনি এলো, নামে রাজা পরশুরাম, দানছত্র খুলেছে। দ্রোণ ভাবল যাবো আমি পরশুরামের কাছে, একটা যদি গাভী পাই বাড়িতে আনিব, তার দুগ্ধ আমার ছেলেকে যতনে খাওয়াবো। ভাবনা চিন্তা করে দ্রোণ পরশুরামের ঠাঁই, ওরে বাবারে সত্য ছুটে চলে যায়। পরশুরামের কাছে গিয়ে দিলে দর্শন, বলছে আমার গুরুদেব শোনো না, এখন আমায় একটা গরু দান তুমি করে দাও। ওগো আমার গুরুদেব আমার কথা নাও। বলছে দ্রোণ, এমন একটা সময় এলে আমার ঘরে কিছুই নাই, আমি গো তোমায় সব কিছু দেওয়ায় আমার সারা হয়ে গেছে, একমাত্র ধনুর্বাণ আমার যে রয়েছে। ধনুর্বাণ যদি নাও আমি তুলে দেব, সব ছেড়ে দিয়ে মহেন্দ্র পর্বত আমি চলে যাব। দ্রোণ বলছে ধনুর্বাণে আমার কি বা হবে? পরশুরাম বলছে দ্রোণ অবশ্যই লাভ পাবে, আমার হাতের ধনুর্বাণ যদি নিয়ে যাও। কত রাজার ছেলেকে তুমি উচিত শিক্ষা দাও, শিক্ষা করবে দান, তাতে কত বস্তু পাবে, হয়তো তোমার মান এই জগতে বেড়ে যাবে। ভাবনা চিন্তা করে ধনুর্বাণ হাতে তুলে নিল পরশুরাম, দ্রোণের হাতে অমনি যে দিল। বলল পরশুরাম ধনুর্বাণ তুমি নিয়ে যাও, স্কন্ধের উপরে ধনুক রাখো, নিচে না নামাও। যদি কোনোদিন নিচে নামিয়ে মাটিতে পরশ করাবে, সেই দিন তোমার দ্রোণ ধ্বংস হয়ে যাবে। নিচে নামিয়ে পৃথ্বী তত্ত্বে যদি কেউ পরশ করায় ভাই, তার মরণ অবশ্যই এ জগতে হয়। এই কথা বক্তা দাদা সেদিন হয়ে গেল। দ্রোণে আমার ধনুর্বাণ নিয়ে যে আসিল, ওরে বাবারে যেদিন ধর্মযুদ্ধ হয়, আহামরি কি বলিব কভু মিথ্যা নয়। অশ্বত্থমা নামে হাতি ভগদত্তের ছিল, যুদ্ধক্ষেত্রে সেই না হাতি প্রাণে মারা গেল। সঙ্গে সঙ্গে কলরব সেদিনই উঠে গেছে, অশ্বত্থমা হত আহামরি এখানে পড়েছে। অশ্বত্থমা হত হলো কানে চলে যায়। এই ধ্বনি দ্রোণ শুনে কি করিল ভাই, অপত্য স্নেহের জ্বালা তার বেড়ে গেল, যার জন্য ধনুকখানা নিচেতে নামালো। এইভাবে ধনুকখানা নিচে নামিয়ে দেয়, উভ নয়নে বাড়ি তার ঝরে যায়। বাবা বলা ছেলে আমার প্রাণে মারা গেছে। ভাবনা চিন্তা করে দ্রোণ সেদিন কাঁদিতেছে। পিছন থেকে ধৃষ্টদ্যুম্ন আস্তে আস্তে এলো, এদিকে অর্জুনকে কৃষ্ণ আঙুল দিয়ে দেখালো। মায়ার আচ্ছাদন দ্রোণকে ঘিরেছে। দেখো দেখো মায়া সর্প শিলাতেই উঠেছে। সঙ্গে সঙ্গে অর্জুন আমার মেরে দিল বাণ, শিলা কেটে ধনুকখানা ষাট হয়ে যান। ধনুকখানা সপ্ত তালু ভেদ করে গেল, এক তালু, দুই তালু,
তিন তালু হলো, জিহ্বার তো দুই তালু, পাঁচ তালু হয়, নাসা তালু ব্রহ্ম তালু, সাত তালু ভেদ হলো ভাই, সপ্ত তালু ভেদ করে ধনুক উপরেই উঠেছে, পিছন হতে ধৃষ্টদ্যম্ন ছুটিয়াই এসেছে, কচ করে চুলের মুঠি ধরে কোপ মেরে দিল, সঙ্গে সঙ্গে দ্রোণে আমার সেদিন কাটা পড়ল, নিজের কর্মদোষে সেজন মারা গেল ভাই, গুরু অভিশাপ ছিল আমার দোষ নাই, আমার দোষে সেখানেতে মরে না ওগোই আমার হনুমান দাদা আদি তো জানো না। জানে? তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না। আমার দোষী আর দিও না, জানো না। তুমি জানো না, আমার দোষ আর দিও না। ও ওরে বাবারে, এরপরে লোকে কর্ণ। কর্ণ একটু বলেছিল যে একটু থামো না ভাই, রথের চাকাটা তুলে নি, যেই তুলতে গেছে আর তুমি পিছন থেকে পৃষ্ঠঘাতী বানরে, আরে যার যখন মৃত্যু আসে সামনে থেকে কারোর এসেছে কেউ বলতে পারবে কি অসুবিধা? সামনে যদি মৃত্যু দেখতে পাই কেউ, সে তো দৌড়ে পালিয়ে যাবে, সে মরবে। বাবা বাবা আর যখন মৃত্যু আসে পিছন থেকেই আসে, বাবা সে বাবা নিজেই জানতে পারে না। শোনা, কিন্তু এই অপরাধ আমার না, কর্ণের নিজের অপরাধে নিজে মুছছে। জানো তার কারণটা কি? সেটাও বোধহয় জানো না। একদিন গুরুদেবের সাথে গেল মৃগয়াতে, বন মাঝে তারা ও গোপন মাঝে তারা গায় গো, গোপন মাঝে তারা দুজন চলে গেছে বনে, মৃগয়া করিয়া বনেতে বসিয়া ভাবে দুজন দুজনা, গো ভাবে দুজন দুজনা। গুরুদেব পরশুরাম বড় পরিশ্রম। কর্ণকে বলছে, কর্ণ আমি একটু বিশ্রাম নিতাম। বললে হ্যাঁ গুরুদেব, আপনি বিশ্রাম নিন। আমার গুরু দেশটায় পেতে দিলাম, দেশটা পেতে দে, গুরু দেশটায় পেতে দিলাম, আরে গুরু দেশটা পেতে দে, আমার জঙ্ঘাকে বা লিস করিলাম, গুরু দেশটা পেতে দিলাম, সম্মানে বধ করলাম, গুরু দেশটা পেতে। এবার পরশুরামে মনসুখে ঘুমাইয়ে পড়িল, গুরু দেশে মাথা দিয়ে সেজন শুয়েছিল। বাবারে কিন্তু জায়গাটা হলো স্যাঁত সেটে, হরি বাবা হরি বল, হরি বল। শুকনো জায়গা নয়, বাহ এমন একটা কীট ছিল যারে জোঁকে স্যাঁতসেটে জায়গা হতে হবে। কীট এসে জঙ্গা দেশে করিছে দংশন, রুধির ধারা ধরে যাচ্ছে মনের মতন। কিন্তু তার গুরুদেব শয়ন করে আছে। কর্ণ আমার মনে মনে সেজন্য ভাবিতেছে, গুরুদেবের ঘুম ভাঙানো উচিত হবে না, বড়ই অন্যায় হবে, আমার হবে 16 আনা।
কিন্তু অনেক সময় পরে রক্ত যখন উরুতে মিশে যায়, সেই রক্ত পরশুরামের কর্ণে ঠেকলো ভাই। রক্ত আমার গরম জিনিস কানে ঠেকে গেছে। হঠাৎ করে পরশুরাম জাগিয়া উঠেছে, বলছে কর্ণ কিসের রক্ত? কর্ণ দেশে এলো। কর্ণ বলছে ওগো প্রভু নহে তো নকল, একটা কীট আমার উরু দেশে জঙ্ঘা দেশে দেখো লেগে গেছে। কুড়ে কুড়ে জঙ্ঘা দেশের মাংস কুড়ে খাচ্ছে, তার যাহা রুধির ধারা তোমার কানে যাই, তোমার ব্যাঘাত ঘটবে বলে ঘুম ভাঙাই নাই। পরশুরাম যেন আমার চমকে উঠিল, এত বড় কষ্টসাধ্য কর্ণের কি করে হলো? ও তো শিক্ষার সময় বলেছিল আমি ব্রাহ্মণের ছেলে, কিন্তু এত কষ্ট সইতে পারবে না ব্রাহ্মণ হয়ে। ব্রাহ্মণ হলো নরম জাতি, এত কষ্ট সইতে তো পারবে না। কোন জাতের ছেলে এজন ভাবছে করছে আনা গোনা? বলছে সত্য বলো তুমি কেমন করে সইতে পারো? অবশ্যই ক্ষত্রিয় পুত্র আমার কথা ধরো। তটস্থ ভয়ে কাঁপছে কর্ণ, বলল সত্য ভাই, সত্য সত্য আমি দেখো ক্ষত্রিয়ের সন্তান হই। ওরে বাবারে, ক্রোধে পড়ে পরশুরাম অভিশাপ দিয়েছে, মিথ্যা কথা বললে তুমি দেখো আমার কাছে। গুরুর কাছে মিথ্যে কথা, সাধুর ঘরে চুরি, এর মধ্যে নাই তাহার কোনো বাহাদুরি। এই কথা বলে সেদিন অভিশাপ করিল, তুমুল যুদ্ধকালে অস্ত্রের বিস্তৃত হবে ভালো। রথের চাকা সুযোগ বুঝে এই মেদিনী গ্রাস করে নেবে। অবশ্যই কর্ণ তোমার মৃত্যু অবশ্যই হবে। এই কথা বলা কহা ছিল বটে ভাই, ওগো আমার হনুমান তোমায় মিথ্যা বলি নাই। ইহা ছাড়াও আরো কথা তোমারে বলিব, যেদিন দৈরথ সমর হবে যুদ্ধক্ষেত্রে তব প্রভাতকালে কর্ণ আমার প্রতিদিনই যাই, গিয়ে আহ্নি করে সত্য সাধের যমুনাই। যমুনার জলে গিয়ে স্নান ধান করে, সূর্যদেবকে মতে সতে প্রণাম বটে করে। কিন্তু আমার কুন্তী মাতা কানে শুনতে পাই, ওরে বাবারে কর্ণের সাথে অর্জুনের হবে গো লড়াই। সারা নিশি না ঘুমায়ে ভোরবেলাতে গেল, আহামরি আহামরি যমুনার কূলে দাঁড়াইয়ে রহিল। এদিকে কর্ণ আমার অন্নিক করছে ভাই, আহামরি অঞ্জলি সূর্যকে দিতে যাই। ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাং মহাদ্যুতিম সর্বপাপং নহস্মি দিবাকরম। বারবার বলছে আর অঞ্জলি দিচ্ছে। এমন সময় মা জননী পিছনে দাঁড়াইছে, কর্ণ 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 বলে চিৎকার করে নিল। সঙ্গে সঙ্গে কর্ণ আমার ঘুরিয়া দাঁড়ালো, কোন রমণী একাকিনী কেন এলে হেথা? ওগো আমার নাম ধরে ডাকছো কিবা তোমার বারতা? কর্ণ বলছে কর্ণ রে, আজকে দৈরথ সমর হবে, এই সমর জাদুধন বন্ধ করতে হবে। কর্ণ বলছে না না, আমি তাহা তো পারবো না। ওই যুদ্ধ হবে সত্য, মূল যে ঘটনা, যার আমি নুন খেয়েছি তার গুণ গাবো। অবশ্যই ধর্মক্ষেত্রে লড়াইও বাঁধাবো। বারবার কুন্তী যখন নিষেধ করলো ভাই, তথাপিও কর্ণ রাজা কথা মানে নাই। বলছে কর্ণ তুই রে আমার প্রথম সন্তান, তুই যে আমার নারী ছেঁড়া ছেলে হলি মান। ওরে বাবারে তোরে মানে আমি দেব, তুই রে আমার সন্তান, তোরে মা বলে ডাকাবো। কর্ণ বলছে মাগো তোমার কথা তো মানি না, যদি আমি কথা মানি বলি 16 আনা,
কোন কারণে কোন দোষেতে আমায় দিলে ফেলে, ওগো আমার মজননী বলো আমায় খুলে। মাতা বলছে জাদুধন বলার কিছু নাই, কুন্তী ভোজের বাড়িতে ছিলাম আই বুড়া কাল হয়। কুন্তী ভোজের বাড়িতে যখন বৈষ্ণব সেবা হতো, দুর্বাসা নামে মুনি সেখানে আসিত, তার হাত পা ধুইয়ে সেবা শান্তি আমি করেছিলাম। তার জন্য আকর্ষণী মন্ত্র একটা পেলাম, পরে পরীক্ষার তরে আকর্ষণী মন্ত্রের দ্বারা সূর্যকে আকর্ষণ করি, তাহা হতে তোর জন্ম ধরলাম গর্ভেরই মাঝারি। লোক লজ্জার ভয়ে আমি তাম্রপাত্রে করে করে আমার কর্ণ তোরে ভাষাই দিলাম ওরে। কর্ণ আমার দায়ে পড়ে কাঁদিতে লাগিল, ওগো আমার মা জননী তুমি আমায় বলো, যে বস্তু পিজুর ধারা আমার পাওনা হয়, সেই বস্তু কারে দিলে বলো তো আমায়। মা বলছে সেই বস্তু ধারণ করে আছি, সত্য কথা বলি কর্ণ তোর কাছাকাছি, অষ্টবাহারের পরে তুই দাঁড়াইয়ে যাবি, অবশ্যই সত্য সত্য পিজুর ধারা পাবি। কর্ণ আমার পাহাড়ের পরে দাঁড়াইয়া গেল, এদিকে মাতা কুন্তী চাপ দিয়ে দিল, এমন চাপ দিল সত্য দুগ্ধ ধারা যায়, পিজুর ধারা ছুটে যাচ্ছে কেন বলবো নাই, অমৃত সুধা সেটা কেন বা বলবো না, যার মধ্যে মিশে আছে স্বামী কালিয়াস না। ওরে আমার সেদিন ছুটে চলে গেল, কর্ণ রাজা যত্ন করে হাতে পাতিল, স্বয়ং কৃষ্ণই আমার তার মধ্যে রয়। কত কৃমি কীট ছিল কেন বলবো নাই, কৃমি কীট দেখে কর্ণ কি কাণ্ড করেছে, খেতে পারেনি সেদিন পিছনে ফেলেছে, এই জন্য পিছনদের কাঁচা হয়ে রয়, তার জন্য পৃষ্ঠঘাতী বান লেগে তার নিজের দোষে নিজে মরেছে, নিজের দোষে নিজে মরেছে। কথা জানলাম কি করে? কর্ণ যখন মারা গেছে, মাতা কুন্তী যখন কোলে করে নিয়ে কাঁদছে, তখন ভাবছি ব্যাপার কি, আমাদের শত্রু, অথচ আমার মা কাঁদছে কেন? সেদিন মা আমাদেরকে সত্যটা স্বীকার করেছিল, জাদুরে আমার নারী ছেড়া ধন জীবনের জীবন প্রথম সন্তান হলো, ও গো প্রথম সন্তান হলো গো, প্রথম সন্তান হলো। অনেক কবিরাজ বলে, আমি শুনি যে কর্ণ জগৎ দিয়ে নাকি কর্ণ হয়েছিল না, এই কর্ণ মানে হচ্ছে কোন, কোনা কোনা, কোন বলে কোন। স্বাধিষ্ঠান চক্রটা হচ্ছে ত্রিকোণ বিশিষ্ট, বকার, এই বকারের তিনটে কোনা হয়, এই ব বা দুটো, একটা ব বর্গের ব আর একটা জ বর্গের ব, প ফ ব ভ ম উন্তুজ র ল ব তালবস্য। তাহলে জ বর্গের ব যেটা সেটা স্বাধিষ্ঠান, প বর্গের ব যেটা সেটা মণিপুর, মণিকর্ণিকার ঘাট যেটা। এই দুই বয়ের সঙ্গে যখন ওতপ্রোত জড়িত হয় তখন হয় বৈষ্ণব, তাছাড়া হওয়া যায় না। শোনা কি বলবো সোনারে, এ দোষ আমার নয়, এগুলো সব গেল চলে। অভিমন্যুর কথা অন্তরেতে জাগিয়ে দিলে তুমি বড় ব্যথা। বলে আরে বাবা, যেদিন গর্ভবাসে অভিমন্যু ছিল, সুভদ্রা নামেতে আমার
অর্ধাঙ্গিনী হলো। বাবা বাবা সুভদ্রার পাশে শুতে যায়, শুয়ে আছে এক শয্যায়। আগম নিগম তত্ত্ব জানাবার তরে, বাবা আগমের কথাগুলো বলছি গো সেবারে। মা সুভদ্রা জেগেছিল, গর্ভের সন্তানও জেগেছিল, কেন এবার বলবো না কিভাবে ঢুকতে হয়, ঢোকার প্রণালী জানা চাই। সেই মন্ত্রের অর্জন করছে উপাসনা। সুভদ্রা শুনিছে কানে, ছেলে শুনে গর্ভের মাঝখানে। বাবা বলে আরে কেরি শুনিতে শুনিতে ভাই সুভদ্রা কখন কখন ঘুমাইয়া যায়। বল হরি বল হরি বল মা ঘুমালো, ছেলেও ঘুমালো, এই অর্জুনটা জানে না। নিগম তত্ত্ব বলে যাচ্ছে গো চক্রবহ। চক্রবহ কেমন? হাড়ার মতো, হাড়ার মুখটা ছোট, পেটটা মোটা। বলে আরে কেরি রে মুখটা ছোট, সে হাড়ার মতো চক্রবহে ঢোকা খুব সহজ, কিন্তু বেরোনো খুব কঠিন না। নিগম তত্ত্ব না জানলে ওই চক্রবহে ঢোকাটাই উচিত না। কিন্তু আমার ছেলে অভিমন্যু যে জানে না তা তো আমি জানি না, আমি শুনিয়ে গেছি। আমি জানি সুভদ্রা শুনেছে, সুভদ্রা ঘুমিয়ে গেছে, ছেলেও ঘুমিয়ে গেছে না, তার জন্য তো কারো দোষ নেই। আর এই সাধন না জানলে ওকে তো মরতেই হবে। দায়ীকে দায়ী আছে কেউ? হ্যাঁ গো ওরে সাধন যোগ্য বাড়ি খেলা যে খেলতে পারে, সাধন যত বাদে খেলা দেখে নিতে পারে। ওরে সাধন যত বাদে খেলা দেখে নিতে পারে। সাধন যত বাদে খেলা দেখে নিতে পারে। না জেনে ওই খেলার সন্ধি, ওরে না জেনে ওই খেলার সন্ধি বন্দি হলো ওই না ঘরে। সাধন যত বাদে খেলা দেখে নিতে পারে। সাধন যত বাদে খেলা দেখে নিতে পারে। এখন খেলা খেলতে গেলে তো এমনি হবে না, মাঠ লাগবে, তাই না? তা আগের দিনে 14 হাত ছিল, কোন সময় 27 হাত ছিল, আর এখন 7 হাত, দুটো ঘর মিলিয়ে সাড়ে তিন না, 3.5 হাত মাপের ঘর, তার মাঝখানে সেন্টার। দম ধরে বিপক্ষের ঘরে ভাই নামছে খেলোয়াড়। লক্ষ্য রাখে মাঝের সেন্টার, আপন ঘরে যাই সে আপন ঘরে যাই ফিরে, কই আপন ঘরে যাই ফিরে, আপন ঘরে যাই ফিরে, কই আপন ঘরে। সাধন যত বাদে খেলা। শুধু মাঠ হলেই হবে না, প্লেয়ার লাগবে। প্লেয়ার 7 আর 7 14 জন। রিপু আর মন কজন হলো?
মন যদি বলে চল যাই ঘুমাই, কি ঘুমাবে? হরি বল, মন হরি যদি বল, বলে একটু খেলা করি, খেলা করবে। হরি বল, হরি মন বল। যদি বলে রাতে ওই পড়াই যাবো, তো চলে যাবে না। এরা 7 জন এক হলে তবে এই খেলা হবে। 7 জন আছে বাগিয়ে, ঘরে গেলে গিয়ে ধরে আটক করবে তারা ভাই, সবাই যোগ দিয়ে। সবাই যোগ দিয়ে রেহেরে গেলে খেলতে গিয়ে মোরা হয় সে বিচারে। ওরে মরা হাসে দিদারে, মরা হাসে দিদারে, সাধন যজ্ঞবাদ খেলা দেখতে পারে। ওরে সাধন যজ্ঞবাদ খেলা, খেলার এমনই ধারা, এই যে কবাডি 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 কবাডি, আবার কেউ হাত দিয়ে গায় কবাডি কবাডি না। এই খেলার এমনই ধারা, শুধু ধরা আর মারা। বাহ, দাগে পা পড়লে কেউ যদি অপর পৃষ্ঠের প্লেয়ার ছুঁয়ে দেয়, তাও কিন্তু সে মারা যাবে। এখন এই খেলার এমনই ধারা, শুধু ধরা আর মারা। এই খেলা খেলিছে ভাবে ভাই সুরসিক যারা। শুনো শিখ যারা, অধমূলেরই কপাল পোড়া খেলাতে গেল হে। ও সে খেলাতে গেল হে রে গো খেলাতে গেল হে, খেলাতে ওরে সাধন যজ্ঞবাদ খেলা খেলতে পারে। ওরে সাধন যজ্ঞ খেলাতে দাদা গো, অভিমন্যুর কথা আর বলো না, তার নিজের দোষী সে মরেছে। এবার বলতে বলতে বলে গেছে, কানে শুনতে পাই ছোট। বলে কেমন করে রাজা হবে বুঝতে পারি নাই। বলেছেন আপনাদের ঘরের বউ দ্রৌপদীকে যে জন পনেতে ধরেছে, তাদের কি আর রাজা হওয়া? বলুন দেখি সাজে। ঘরের বউ যে রাখতে পারে না, কিন্তু জানো না দাদা গো, জানো না কো তুমি এই মহালক্ষ্মী দ্রৌপদীর আছে 5টা স্বামী। আমি একা নই না বাবা, বাবা দাদা গো। যেমন দেশের লোকে মৌমাছির চাষ করিতে বাহ, বাক্স নিয়ে এলো, একটা রানী মৌমাছি ছেড়ে দিয়ে পুরুষকে বাক্সেতে ঢুকালো। বাবা বাবা বাবা, কতগুলোকে ঢুকাই না, একটা রানী মাছি ছেড়ে দেয়, আরো রানী সব টেনে আনে। বাবা, বাবা তেমন আমাদের মহালক্ষ্মী দ্রৌপদী সুন্দরী একটু প্রকাশ করি। পাশা খেলাই যখন আমাদের মামা শকুনি যায়, আমার ধর্মরাজ দাদাকে সেদিন পাশাতে বসাই। দাদা ধর্মরাজ মামার কথাই পাশা খেলেছিল, রাজ্য ধন 4 ভাইয়ের সব বাঁধা পড়ে গেল। মামা শকুনি চাল চেলেছে, বলে ঘরের বউ আছে, একবার যুধিষ্ঠির ধরো পাশার মাঝে। ভাবলো মনে ধর্মরাজ, এই তো সুযোগ এলো,
এই সুযোগে সবগুলোকে ধরা যাবে ভালো। আরে কাকারে সুযোগ পেয়ে তাহাই আমার পাশায় ধরলো ভাই, জিনে নিলামে বলে শকুনি পাশা তুলে নেয়। পাওনা হয়ে গেল দ্রৌপদীকে কৌরবদেরই জানি, প্রতিকামীকে ডাক দিয়ে দুর্যোধন তিনি, প্রতিকামীকে ডাক দিয়ে রাজা আদেশ দিয়ে দিল, তোরা করে অন্দরেতে চলে যাবে ভালো, দ্রৌপদীকে নিয়ে আসবে আজকে সবার মাঝে। সত্য বলি প্রতিকামী যাও না তুমি কাজে, প্রতিকামী আদেশ পেয়ে দ্রৌপদীর ঠাঁই গিয়ে বলছে মা জননী চলো রাজসভায়। দ্রৌপদী বলছে কেন রাজসভাতে যাব, ওগো আমার প্রতিকামী আমার কথা তব, রজস্বলা ঋতুবতী আমি আজকে নারী, রাজসভাতে প্রতিকামী আমি যেতে নারী। প্রতিকামী শুনে কথা ছুটে চলে এলো, রাজা দুর্যোধনকে সেদিন কহিতে লাগিল, রাজা দুর্যোধনে আমার কথা তো মানে না, দুঃশাসনকে ডেকে আদেশ দিলে ও দেখো না, যাও না তোরা করে দুঃশাসন অন্দরেতে যাবে, কেশাকর্ষণ করে দ্রৌপদীকে সভাতে আনিবে। দুঃশাসন ছুটে গেল দ্রৌপদীর ঠাঁই, দ্রৌপদী হাতে পায়ে কত ধরে ভাই, ওই আমার দুঃশাসন হাতে পায়ে ধরি, সত্য সত্য ভাই দুঃশাসন মিনতি আজ করি, ঋতুবতী রজস্বলা আমি যাব নাই, ঘরে একা বসে আছি তোমারে জানাই। দুঃশাসন কোন রকম কথা তো মানে না, কেশাকর্ষণ করে নিল শুনুন 16 আনা, হিড়ির করে টান দিয়ে সেদিন নিয়ে এলো, ঝটকা বেড়ে চটকা দিয়ে সভাতে ফেলিল। সবাই যখন পুড়িয়ে গেছে দুর্যোধন আদেশ দিয়ে দেয়, বস্ত্র খুলে নাও না তুমি দুঃশাসনে ঠাই। কানে শুনতে পেল দ্রৌপদী লজ্জায় মরে গেল, পিতামহ ভীষ্মের কাছে অমনি ছুটিল, পিতামহ ভীষ্ম আমি ধরি তবু পাই, নারী জাতির মান সম্মান রক্ষা করা চাই। হারামজাদা ভীষ্ম সেদিন কথা তো বলে না, অধমুখে বসেছিল বলি 16 আনা, দ্রোণের কাছে গিয়ে সেদিন দিলে দর্শন, ও কই আমার গুরুদেব ধরিছি চরণ। আজ সভাতে এই মেয়েকে যদি ন্যাংটা করে দেয়, লজ্জাতে মরে যাব আমি প্রাণে বাঁচব নাই। কোন রকম দ্রোণ সেদিন কথা তো বলে না, কি করবে মনের মধ্যে বেরিয়েছে যন্ত্রণা, ওরে বাবারে কর্ণের কাছে ছুটে চলে গেল, কর্ণ সেদিন কোন রকম কথা না বলল, কর্ণের কাছে হতে ধৃতরাষ্ট্রের কাছে যায়, ধৃতরাষ্ট্রের পাই দুটি চেপে ধরলো ভাই, ও গো আমার জেঠাই বাবা ধরি পায়ে ধরি, বাবা বাবা করো জেঠাই বাবা বিনতি যে করি। হারামজাদা ধৃতরাষ্ট্র কথা তো বলে না, কি করিবে দায়ে পড়ল বলি 16 আনা, দ্রৌপদী জেঠিমার কাছে গান্ধারীর ঠাই, গান্ধারীর গিয়ে পড়ল সাথের দুটি পাই, তুমিও নারী আমিও নারী আজ যাতে চলে যাবে, ওগো আমার জেঠাই মা রক্ষা করবে। কোন রকমে গান্ধারী কথা তো বলে না, ওরে আমার হনুমান দাদা তুমি তা জানো না, গায়ে পড়ে দুঃশাসন যখন কাপড়ে হাতে দিল, ওরে বাবারে যখন টানিতে লাগিল, এক হাতে দিয়ে দ্রৌপদী কাপড় ধরে আছে, এক হাত দিয়ে বনমালীকে সেদিন ডাকিতেছে, বনমালী দ্বারকাতে পাশা খেলাই ছিল, যেন তাহার মনটা
চঞ্চল হলো রুক্মিণীর সত্যভামা বলছে বারে বার, কি এমন হচ্ছে তোমার একই ব্যবহার? কৃষ্ণ বলছে এক ভক্তা আমারে ডাক দেয়, কিন্তু আমার যাওয়ার মতো কোনো উপায় নাই। নিজেই ভাবছে বোধহয় মান রক্ষা করতে পারি, আবার একবার ডাকছে সেজন সাধের দয়াল হরি। সব ছেড়ে দিয়ে যদি আমারে ডাকিত, অবশ্যই ছুটে যেতে আমায় আজকে হতো। বারবার ঝটকা মেরে যখন টান দেয়, তখন আমার দ্রৌপদী পড়ে গেছে দায়। সব কিছু ছেড়ে দিয়ে দুহাত তুলে নিল, প্রভু আমার শ্যাম চিকন কালো, দুত্তারি দাড়ি কানা দে দারিদ্র ভঞ্জন, দ্রৌপদীর লজ্জা নিবারণ, স্বরূপে সবার হয় গোলকতে স্থিতি, বৈকুণ্ঠ বৈকুণ্ঠ না দে কমলার প্রতি, রসময় রসিকন্যা গরি অনুপম, নিকুঞ্জ বিহারী হরি নব সনাতন গুরু জ্ঞানী উপদেশ, চিত্তমণি চতুর্ভুজ দেবী চক্রপাণী, দীনবন্ধু দেবকী নন্দন যদুমণি, এই বলিয়া ডাক দিল ঘন। আর কি থাকে আরে আমার প্রভু জনার্দন, প্রভু এসে শূন্য ভরে দাঁড়াইয়া গেল। লাল হলদে নীল সাদা যত কাপড় ছিল সব কাপড় দিয়ে দিল, কম ইচ্ছা নয় ইহার দাদা তোমার। বলে হরে বাবা রে বাবা বাবা। জানো এই যে যার জন্য যুদ্ধ যিনি আমাদের কল্পতরু, যার জন্য যুদ্ধ দাদা বাবা বাবা। নমস্কার শ্রোতা মণ্ডলী। আন্দরকুলার যে কবি গানের আয়োজন করা হয়েছে, তাতে বিষয় দেওয়া হয়েছে অর্জুন আর হনুমান। বাবা বাবা। অর্জুনের ভূমিকাতে আমি সন্তুষ্ট হইয়া একটা রৌপদকের পরিবর্তে এই 100 টাকা এত পরিশ্রম জয় গুরু হরি বল হরি বল হরি বল। তার জন্য অমলদাকে চুন কাম খেতে দিলাম। সবই অর্জুনের দোষ, অর্জুনদের কোনো গুণ নাই। বাবা দাদার কত গুণ গো, বিরাট গুণ না? যেদিন রাবণের সঙ্গে যুদ্ধ হয়েছিল এর গুরু রামের, প্রভু রামের দাদা, সপ্তম দিনের যুদ্ধ যেদিন মহিরাবণ আসবে সেদিন জানি নিশা কালে, না জানি কি হয়, হয়তো ব্যাঘাত ঘটে যায়, রাম লক্ষণ চলে যায়। দাদাকে বিভীষণ বারবার এসে বলছে হনুমান রক্ষা করো, আজকের রাত্রে কঠিন রাত। বললো কোনো চিন্তা নেই। দাদা লেজের গড় করে তার মধ্যে রাম লক্ষণকে রেখে দিয়ে দ্বারে পাহারা দিচ্ছে। দাদা ওরে বাবা রে, কি ভক্ত রে। আর মহিরাবণ কখনো কৌশল্যার রূপ ধরে, কখনো দশরথের রূপ ধরে, কখনো ভরতের রূপ ধরে, বিভিন্ন রূপে রূপে চলে আসছে। আর হনুমান বলছেন না, দেখা হবে না। হঠাৎ করে মহিরাবণের মাথায় খেলেছে, বিভীষণের রূপ ধরে যাইতো। বিভীষণের রূপ ধরে এসে বলছে যে হনুমান রাম লক্ষণ ঠিক আছে তো? বললো যাও না, দেখো না, যাও। মায়াবী রাবণ গড়ের মধ্যে ঢুকে গিয়ে, এই যে গড়ের মধ্যে ঢুকেছে মাল বিভীষণ, জ্ঞানের রাজা। আর এই যে পাতালের ছিদ্র পথ, এই যে বৈষ্ণবরা একটা ফুটা দেয় না ঊর্ধ্বপুণ্ড দ্বিদল পদ্মে, ওখানে একটা ছিদ্র আছে,
সূচের আগা ঢুকবে শুধু। সেই ছিদ্র দিয়ে দুই মালকে নিয়ে চলে গেছে পাতাল। হঠাৎ করে বিভীষণ এসে বলছে, হনুমান রাম লক্ষণ ভালো আছে তো? আর হনুমান চমকে উঠেছে, বলছে কি বলছো? তুমি তো এক্ষুনি গেলে গোড়ের ভিতরে যে রাম লক্ষণের হাতে রক্ষা কবচ বিঁধে আসি বলে, তুমি বেরোলে কোন দিক দিয়ে? বিভীষণ বলছে সে কি, না তো আমি তো আসি নাই। তাড়াতাড়ি দুইজনা এরে না 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 তাড়াতাড়ি দুইজনা গড়ের মধ্যে যায়। দেখছে আমার রাম লক্ষণ নাই, নাই তো দুটি ভাই। সর্বনাশ, কোথায় গেল? মাথাতে হাত দিল। এই হনুমান পাতালপুরে সুরঙ্গে ছুটিল। একটা সরোবরের ধারে গিয়ে ডালেতে বসেছে। কতগুলো মেয়ে সরোবরে স্নান করতে গেছে। একটা মেয়ে বলছে, দিদি গো আমাদের রাজার কি বা হলো? দুটো সুন্দর ছেলে নিয়ে এসে আজ পাষাণ চাপা দিল। মা ভদ্রাকালীর কাছে নাকি নরবলি হবে। এই মাত্র দেখে এলাম, মরছি মনে ভেবে। শুনতে পেলে হনুমান কি করিল ভাই। আর কতগুলো মেয়ে বলছে, চল দিদি দেখতে যাই। দিদির কলসের উপরে মুখিকার মূরতি ধরে মাছি হয়ে চুপ করে বসিল। পাতালেতে গিয়ে সেদিন দ্বারেতে দাঁড়ালো। রাম লক্ষণ চিত হয়ে পড়ে আছে ভাই। উপরে পাষাণ চাপা দেওয়া আছে, কেন বলবো নাই। মহিরাবণের সাথে এই হারামজাদা দাদা হনুমান যুদ্ধ করেছিল। মহিরাবণের অর্ধাঙ্গিনী প্রমীলা নামে হলো। প্রমীলার আসন্ন গর্ভা, আসন্ন প্রসবা, গর্ভে সন্তান আছে। আস্তে আস্তে স্বামী যখন প্রাণে মারা গেছে, প্রমীলা বীর বীরাঙ্গনায় আমার অমনি ছুটে এলো। স্বামীর বিরহে সেদিন রণেতে দাঁড়ালো। হনুমানকে খড়গ মারতে সেদিন যায়। এই হনুমান লাথি মারলো মেয়ের পেটে ভাই। মেয়েটার পেটে মারলো লাথি, ছেলে প্রসব হয়ে গেল। সেই ছেলেটাকে ধরতে হনুমান আর না পারিল। পবনকে অনুসরণ করে ধুলাবালি কত দেহে লাগাইল। তারপরে ছেলেটাকে অমনি ধরিল। ধোপার পাটে আছাড় মেরে ছেলে মেরে ফেলে। ছেলের মৃত্যু দেখে আমার মা মরেছে মূলে। তাহলে স্বামী মরল, মা মরল, ছেলে মরল ভাই। এই আমার কেমন নীতি হইল তো আমায়। একা রামকে বাঁচানোর জন্যে এত ধ্বংস করো, কোন বুদ্ধিতে ধ্বংস করলে বইল অত পড়ো। ওরে আমার হনুমান দাদা, তোমার গুণ নাই, তোমার মুখে ভক্তি তো শুনতে নাহি। বাবা বাবা বলে আরে বাবা রে, তোমার জ্ঞান আছে? এই কথাগুলো কেমন হচ্ছে জানেন? ওই একটা বাবা, ছেলে আর মা তিনজনে একসঙ্গে মদন মোহনের মেলায় বেড়াইতে গেছে। ছেলেটা বারবার বলছে, মা আমি আইসক্রিম খাবো, আমি আইসক্রিম খাবো। হ্যাঁ খাবি, এই দাও না, দাও না, একটা আইসক্রিম কিনে দাও না। ছেলেটা বারবার বলছে, দিয়েছি। এইবার মেলা ঘুরে আইসক্রিম খেতে খেতে চলে আসে। আস্তে আস্তে কি করে হাত থেকে ফসকে পড়ে গেছে। যে পড়ে গেছে ছেলেটা তুলতে যাচ্ছে আর মাটা বাধা দিয়ে বলছে,
বাবা খবর দেন না যা পুড়িয়ে যায় তার তুলতে হয় না। হ্যাঁ গো বাবা বলে আরে বাবা রে যা পুড়িয়ে যায় তার তুলতে হয় না। জয় গুরু। জয় নিতাই গৌর দিব তাই কারণ না তোর তুলতে হয় না তো দূরে। হ্যাঁ বলছে তাই? বলে কেন? বলে এই যে বালি নোংরা ধুলো বালি লেগেছে। বললে আচ্ছা বেশ চলে যাচ্ছে, যেতে যেতে হোঁচট খেয়ে ছোড়ার বাবা পড়ে গেছে। বাবা রে শুধু আর মাটা তাড়াতাড়ি তুলতে যাচ্ছে, আর ছেলে বলছে না তুলো না। বলছে কেন? না তো তুমি যে একটু আগে বললে যে যা পড়ে যাচ্ছে। হরিবল হরিবল হরিবল। তো মা বলছে জাদুরে সব কথা সব জায়গায় খাটে না। বাবা না হলে গান এমন কোন জিনিস আছে পড়ে গেলে তুলতে হয়। ওই আইসক্রিম আর তোর বাবাকে এক হলো। সোনা রে হনুমান তোকে বলছি সোনা, সব কথা সব জায়গায় খাটে না। ব্যাস এবার গানের একটা মিলন গীতি এখনো বাকি আছে।